ভারতীয় স্টক মার্কেট, যা 26,200 থেকে 22,000 অবধি চলে এসছিল। তার পরের মাসে অক্টোবরে এফআইআইরা 1,00,000 কোটি ইন্ডিয়ার মার্কেট থেকে তুলে চীনের মার্কেটে চলে গেল। তাহলে আমাদের মার্কেট থেকে কেন গেল? হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি, আর আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ চ্যানেল ইনভেস্ট ইশারা। আজকে আলোচনা করব ভারতীয় স্টক মার্কেট, যা 26,200 থেকে 22,000 অবধি চলে এসছিল, আবার কিছুটা রিকভারি করছে। এর কারণ কি হতে পারে? 26,200 অল টাইম হাই যেখানে ছিল সেপ্টেম্বর মাসে, আজকে ফেব্রুয়ারি শেষ হতে হতে মার্চ মাস নাগাদ 22,000-এ কি করে আসতে পারে? এর প্রধান কারণ হচ্ছে এফআইআইদের সেলিং। এই এফআইআইরা কেন সেলিং করলো, আর এফআইআইদের টাকা চীনের মার্কেটে কেনই বা ঢোকালো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটা তাই জন্য দুটো ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম ভাগে আমরা আলোচনা করব এই এফআইআইরা তাদের টাকা কেন চীনের মার্কেটে ঢোকালো, আর এফআইআইরা কেনই বা ভারতের মার্কেট থেকে তাদের টাকা উঠিয়ে নিল। সো বন্ধুরা, দেখতে থাকুন আজকের টপিক, ভারতীয় বাজারে কেন এত পতন। লেটস গো। প্রথমে জানবো এফআইআই কি। এফআইআই হলো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। এরা কারা? এরা হলো মূলত বিদেশি ব্যাংক, বিদেশি মিউচুয়াল ফান্ড কোম্পানি, বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি। এরা বিভিন্ন দেশে তাদের মূলধন বিনিয়োগ করে সেখান থেকে প্রফিট বুকিং করে আবার সেই টাকা উইথড্রল করে নেয়। তারাও ভারতবর্ষে এসেছিল বিনিয়োগ করতে, ভারতবর্ষে বিনিয়োগ করেছে, ভারতবর্ষ থেকে তাদের প্রফিট বুকিং হয়েছে। এবার তারা আস্তে আস্তে তাদের ফান্ডটা তুলে নিচ্ছে। ফান্ডটা নিয়ে এরা যাবে কোথায়? ঘরে তো রাখবে না, তারা খুঁজবে আবার ওয়ার্ল্ডের কোন দেশের ইকোনমি সস্তা, সেই সব ইকোনমিতে তারা ইনভেস্ট করবে। এখন ওয়ার্ল্ড ইকোনমিতে চীনের মার্কেট তাদের কাছে সস্তা, তাই তারা চীনের মার্কেটের ওপর এখন ইনভেস্টমেন্ট করতে লাগছে। তা চীনের মার্কেটে তো সস্তা হলো কি করে? চীনের মার্কেট একটা বড় মার্কেট, আমেরিকার পরে জিডিপিতে 2 নম্বরে হচ্ছে চীন। চীনের মার্কেট এত কি করে সস্তা হচ্ছে? দেখুন, এটা অনেক দিন আগে থেকেই হতে আরম্ভ করেছে। 2018 সাল অবধি চীনের মার্কেট একদম হেভি মার্কেট ছিল, যেখানে তাদের 25% জিডিপি শুধুমাত্র রিয়েল এস্টেটে ইনভেস্ট হতো। মানে তাদের জিডিপির 25% রিয়েল এস্টেট থেকে আসতো। মানে তখন কখন একটা দেশের ইকোনমি ভালো বোঝায়, যখন তাদের মানুষের কনজাম্পশন ভালো হয়। তাহলে এখানে চীনের মানুষরা বাড়ি ঘরদোর কিনতে আরম্ভ করছিল, মানে হাতে তাদের কতটাই পয়সা ছিল যে তারা বাড়ি ঘরদোর কিনতে আরম্ভ করছিল, ফ্ল্যাট কিনছিল, জমি কিনছিল, বাড়ি কিনছিল, নিয়ে তাদের দেশের 25% জিডিপি তাতে কন্ট্রিবিউট করছিল। ফলে চীনেতে তখন রিয়েল এস্টেটের চাহিদা প্রচুর বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে ঘর বাড়ি, ফ্ল্যাট এইসব তৈরি হতে আরম্ভ করে দেয়, আর মানুষও তত কিনতেও আরম্ভ করে দেয়। কারণ তাদের ইনকাম ভালো ছিল, ইনকামিং সোর্সটাও ভালো ছিল। এইবার কি হলো? এইবার তাদের মাথার ওপর ভূচাল এলো, করোনা ভাইরাস। 2020 সালে করোনা ভাইরাসে চীনের একদম অর্থনীতির ডাউন। মানুষ ঘরে বসে গেল, তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল, কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেল, হাতে পয়সা আসা বন্ধ হয়ে গেল। নতুন নতুন কনস্ট্রাকশন তারা নিজেরাই নিজেদের কনস্ট্রাকশন ডেমোলিশ করতে বাধ্য হলো, কারণ
ব্যাংকও লোন দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আর মানুষরা যারা ব্যাংক থেকে লোন নিয়েছিল, লোন নিয়ে তারা ফ্ল্যাট কিনছিল, তাদেরও সেই লোন শোধ করার ক্ষমতা ছিল না। এই পরিস্থিতি 2020 সালে চীনের হয়েছিল এবং এটা টানা 2023 সাল, 24 সাল পর্যন্ত এরম পরিস্থিতি চলছিল। তাই জন্য চীনের ভেতরে অনেক প্রোটেস্টও আমরা তখন দেখতে পেয়েছি। চীনের খবর তো আমরা বেশি পাই না, কারণ চীনেতে সোশ্যাল মিডিয়া অ্যালাউ হয় না। তারা নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে, মানে তাদের ভেতরকার ঘরে কি হচ্ছে, চীনের ভেতরে কি হচ্ছে, আমরা সেটা জানতে পারি না। এবার পয়েন্টে আসি, এরপর কি হলো না, তাদের অর্থনীতিটা দুর্বল হয়ে পড়লো, মানুষের হাতে পয়সা ছিল না। তখন চীন সরকার খুব বড় পদক্ষেপ নিয়েছিল। না, চীন সরকার ঘোষণা করলো স্টিমুলাস প্যাকেজ। এই স্টিমুলাস প্যাকেজটা কি? স্টিমুলাস প্যাকেজ হচ্ছে বড় বড় কোম্পানিকে তাদের ফান্ডিংয়ে সাবসিডি দেবে চীন সরকার। এছাড়াও কি করবে, এছাড়াও সাধারণ মানুষদের ইন্টারেস্ট রেট কমে গেল, রেপো রেট কমে গেল, ডাউন পেমেন্টের ওপর যারা নতুন বাড়ি ঘরদোর কিনবে তাদের ডাউন পেমেন্টের ওপর 15% কমে গেল। মানে যাদের ডাউন পেমেন্ট ধরুন যেটা 10%, 10%-এর 15% কমে গেল। মানে মানুষ যাতে বেশি করে কনজিউম করতে পারে, যাতে তাদের জিডিপিটা একটু তাড়াতাড়ি গ্রোথ করতে পারে। আরো কি করলো, আরো করলো পুরনো হাউস হোল্ড যে সমস্ত সামগ্রী থাকে সেই সব যদি আপনি বিক্রি করে নতুন আনেন, তাহলে তার ওপর 15% সাবসিডি আরো চীন সরকার দেবে। মানেটা বুঝুন, আপনার ঘরে একটা ফ্রিজ আছে কিংবা এসি আছে, সেই এসির আপনি তো মানে রিসেল ভ্যালুয়েশন 50% পাবেন, 50% পেয়ে গেলেন তার রিসেল ভ্যালুয়েশন। আপনাকে 15 নতুন কিনতে যাবে, নতুন কিনতে গেলে সরকার দেবে আরো 15%, মানে 65%। তাহলে আপনার পকেট থেকে কত যাচ্ছে? 35%। এবার সবাই তাদের পুরনো জিনিসপত্র রিসেল করে নতুন জিনিস কেনার একটা আগ্রহী মনোভাব আনলো, ফলে চীনের অর্থনীতি আস্তে আস্তে গ্রো করতে লাগলো। এই স্টিমুলাস প্যাকেজটা ঘোষণা করেছিল সেপ্টেম্বর 24 সালে চীন সরকার। তখন ভারতীয় বাজার একদম টপ, তখন মানে হাইয়ের পর হাই লাগাচ্ছে নিফটি। আর সেখানে ফরেন যারা এফআইআই তারা সেখানে বসে চীনের সিচুয়েশন দেখছে। তারা দেখছে চীনের সরকার ইকোনমি বুস্ট করার চেষ্টা করছে। তখন আস্তে আস্তে তারা চীনের দিকে এগোচ্ছে। কিন্তু তারা তো এতই বোকা নয় যে সরকার পয়সা দিচ্ছে ইকোনমি বুস্ট করার জন্য সেটা বুস্ট হবে, তা তো নয়। তারা টেকনিক্যালটাও দেখেছে, সেটা আসবো 3 নম্বর পয়েন্টে, আপনাদের জানাবো কি টেকনিক্যাল দেখেছিল তারা ফরেন ইনভেস্টাররা। এইবার সেপ্টেম্বর মাসে যখন স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করলো চীনের ইকোনমিকে বুস্ট করার জন্য, ইন্ডিয়ান মার্কেট তখন টপ। তার পরের মাসে অক্টোবরে এফআইআইরা 1,00,000 কোটি তাদের ইন্ডিয়ার মার্কেট থেকে তুলে চীনের মার্কেটে চলে গেল। এইভাবে ভাবে যেতে যেতে সেই সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি অবধি আপনি মানি কন্ট্রোলের ডেটাতে খুলবেন এফআইআইরা কত কোটি সেলিং করেছে। শুধু চীনের মার্কেটে যায়নি, অনেক মার্কেটেই গেছে, কিন্তু বেশিরভাগটাই গেছে চীনের মার্কেটে। এইবার 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হলো চীনের মানুষরা একটা আর্থিকভাবে বুস্ট আপ হলো। তারা নতুন জিনিস ক্রয় করতে ভয় পেল না আর, তারা নতুন জিনিস ক্রয় ক্ষমতা তাদের কাছে এলো। তারা লোন নিতে পারলো, কারণ লোনের ইন্টারেস্ট রেট অনেক চীন সরকার কমিয়ে দিয়েছিল। লোন নিয়ে তারা আবার রিয়েল এস্টেট, তাদের ঘর বাড়ি আবার কিনতে আরম্ভ করলো। নতুন নতুন
প্রোডাক্ট তারা ক্রয় করতে পারলো, কারণ অনেক রকমভাবে চীন সরকার তাদের সাবসিডি দিয়েছিল। এইবারে এফআইআইরা দেখলো এই হচ্ছে সময়, কারণ মানুষ যখন কিনতে পারছে তাদের কোম্পানিগুলো গ্রোথ হবে, কোম্পানিগুলো গ্রোথ করতে ইনভেস্টমেন্ট লাগবে। এইবার ওদের কাছে তো আগেই ভারতীয় বাজারের প্রফিটের অংশ আছে, সেইখান থেকে তারা আস্তে আস্তে চীনের কোম্পানিতে বিনিয়োগ করতে লাগলো। এবার আসছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর কারণটা খুবই সিম্পল কারণ। দেখুন, চীনের যে মার্কেট গত 5 বছর ধরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আপনাদের সাথে ডেটা শেয়ার করে দিচ্ছি। দেখুন, গত 6 মাসে চীনের মার্কেট প্রায় 26-27% রিটার্ন দিয়েছে, আর 5 বছরে দিয়েছে 22%। যদি এই 6 মাসটা বাদ দিয়ে দিই, তাহলে গত 5 বছরে তো প্রায় নেগেটিভ রিটার্নটাই দিয়েছে চীনের মার্কেট। আর সেই জায়গায় ভারতীয় মার্কেট রিটার্ন দিয়েছে গত 5 বছরে প্রায় 150%-এরও বেশি। আর গত 6 মাসটা বাদ দিন 11% এখানে দেখাচ্ছে, ডেটা অনুযায়ী দেখাচ্ছে, কিন্তু তাদের হাই থেকে আজকে লো অবধি প্রায় 18% মতন তারা ডাউনফল করেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইধার কামাল উধার গেছে। চীনের অর্থনীতিতে আমাদের ফরেন ইনভেস্টাররা যারা ভারতীয়তে বিনিয়োগ করেছিল তারা ওদিকে গেছে। যাক, যেখানে বেশি প্রফিট পাবে, যেখানে সস্তার মার্কেট পাবে সেখানে যাবে। ভারতীয় বাজার আস্তে আস্তে সস্তা হচ্ছে। আবার যখন ভারতীয় বাজার ঠিক জায়গায় চলে আসবে, ফরেন ইনভেস্টাররাও চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর বলবো, এর পরের পার্টে আপনাদের সাথে আলোচনা করব। চীনের মার্কেটে গেল, ঠিক আছে, পয়সা নিয়ে চীনের মার্কেটে গেল, ইনভেস্ট করলো, ওদেরকে অর্থনীতিতে বুস্ট করে যাক, ওদেরকে অর্থনীতি একটু বাড়াক। তাহলে আমাদের মার্কেট থেকে কেন গেল? আমাদের মার্কেট কি দোষ করলো? তারও কিছু কিছু কারণ আছে। তাই জন্য আমি বললাম এই ভিডিওটাকে আমি ভাগ করে দেবো। এর পরের পার্টে আলোচনা করব যে আমাদের মার্কেট থেকে কেন এফআইআইরা বেরোলো, আর এফআইআইরা আমাদের মার্কেট থেকে যতবার বেরিয়েছে এরকম ঝড়ের গতিতেও সেলিং হয়েছে। হিস্ট্রিতে আছে এফআইআইরাও আমাদের মার্কেট থেকে ঝড়ের গতিতে সেল করে বেরিয়ে গেছে। তখন স্টক মার্কেট কিরকম রিয়াকশন করেছিল? আজকে ঝড়ের গতিতে এফআইআই সেলিং করছে, আজকে স্টক মার্কেট কিরকম রিয়াকশন করছে, এই সমস্ত কিছুটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। ইনফরমেটিভ যদি মনে হয় আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে শেয়ার করুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে চান, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাতে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরো ভালোভাবে কাজটা করতে পারবো। নমস্কার।